পেজ 205 হেডিং দলগত আলোচনা ব্র্যাকেটে গ্রুপ ডিসকাশন ব্র্যাকেট ক্লোজড। গ্রুপ ডিসকাশন বা ব্রেইন স্টর্মিং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চিন্তা ভাবনা, সমস্যার সমাধান এবং সহযোগিতার দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। শ্রেণীকক্ষে গ্রুপ ডিসকাশন তথা দলগত আলোচনা ব্র্যাকেটে ব্রেইন স্টর্মিং ব্র্যাকেট ক্লোজড পরিচালনার সময় কিছু সাধারণ নিয়মাবলী অনুসরণ করার দরকার হয়। এখানে কিছু নিয়মাবলী উল্লেখ করা হলো। নিচে এই নিয়মাবলীগুলি তালিকার সাহায্যে দেওয়া রয়েছে। এখানে তিনটি সারণী করা হয়েছে। বাঁ দিকের সারণীতে ভার্টিক্যালি 7টি হেডিং দেওয়া রয়েছে। প্রথমটি প্রস্তুতি, দ্বিতীয়টি পরিকল্পনা, তৃতীয়টি পরিচালনা, চতুর্থ প্রবাহ, পঞ্চমটি লেখালেখি, ষষ্ঠ সংকলন ও সংক্ষেপ এবং সপ্তমটি ফলো আপ। ডান দিকে কতগুলি বিষয় দেওয়া রয়েছে এবং তৃতীয় সারণীতে সেই বিষয়গুলি সম্পর্কে লেখা রয়েছে। প্রথম হেডিং প্রস্তুতি। প্রস্তুতি এর আন্ডারে তিনটি বিষয় দেওয়া রয়েছে। 1 বিষয় নির্বাচন, 2 উদ্দেশ্য নির্ধারণ এবং 3 অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গ্রুপ গঠন। এই তিনটি প্রস্তুতির আন্ডারে রয়েছে। 1 বিষয় নির্বাচন। ডান দিকে বলা হয়েছে গ্রুপ ডিসকাশনের জন্য একটি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন করা হয় যা শিক্ষার্থীদের মধ্যে পঠন পাঠনের আগ্রহ বাড়ায়। 2 উদ্দেশ্য নির্ধারণ। ডান দিকে বলা হয়েছে আলোচনার উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারণ করা দরকার এবং তা শিক্ষার্থীদের আগেই জানিয়ে দেওয়া উচিত। 3 অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গ্রুপ গঠন। ডান দিকে বলা হয়েছে যারা অংশগ্রহণ করবে তাদেরকে কয়েকটি গ্রুপে ভাগ করা হয়। প্রস্তুতি পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী হেডিং পরিকল্পনা। পরিকল্পনার আন্ডারে 2টি বিষয় রয়েছে। 1 সময় নির্ধারণ এবং 2 নিয়মাবলী ব্যাখ্যা। 1 সময় নির্ধারণ। ডান দিকে বলা হয়েছে গ্রুপ ডিসকাশনের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা দরকার। 2 নিয়মাবলী ব্যাখ্যা। ডান দিকে বলা হয়েছে গ্রুপ ডিসকাশনের সাধারণ নিয়মগুলি শিক্ষার্থীদের সামনে ব্যাখ্যা করতে হবে, যেমন অংশগ্রহণকারীদের প্রত্যেকের মতামত শোনা, সমালোচনা না করা এবং যতটা সম্ভব ধারণা প্রদান করা। তৃতীয় হেডিং পরিচালনা। পরিচালনার আন্ডারে 2টি বিষয় রয়েছে। 1 নেতৃত্ব এবং 2 উৎসাহ। 1 নেতৃত্ব এই সম্পর্কে ডান দিকে বলা হয়েছে অংশগ্রহণকারীর সংখ্যা বেশি হলে প্রতি গ্রুপের জন্য একজন করে দল নেতা নির্বাচন করতে হবে। 2 উৎসাহ। উৎসাহ সম্পর্কে ডান দিকে বলা হয়েছে শিক্ষার্থীদের নিজেদের চিন্তাভাবনা প্রকাশিত করতে উৎসাহিত করতে হবে এবং তাদের ধারণা অনুযায়ী আলোচনা করতে দিতে হবে। চতুর্থ হেডিং প্রবাহ। প্রবাহর আন্ডারে 3টি বিষয় রয়েছে। 1 সক্রিয় অংশগ্রহণ, 2 সৃজনশীলতা উৎসাহিত করা এবং 3 সমালোচনা পরিহার। 1 সক্রিয় অংশগ্রহণ। এ সম্পর্কে ডান দিকে বলা হয়েছে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যাতে সক্রিয়ভাবে অংশ নিতে পারে এবং তাদের মতামত ব্যক্ত করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। প্রবাহ এর আন্ডারে দ্বিতীয় বিষয় সৃজনশীলতা উৎসাহিত করা। ডান দিকে লেখা শিক্ষার্থীদের সৃজনশীল এবং নতুন ধারণা প্রকাশ করতে উৎসাহ দিতে হবে, এমনকি সেগুলি প্রথমে অযৌক্তিক হলেও।
তৃতীয় বিষয় সমালোচনা পরিহার। ডান দিকে দেওয়া ডিসকাশনের সময় কোনো ধরনের সমালোচনা করা যাবে না। ভুল, ডিসকাশনের সময় কোনো ধারণার সমালোচনা করা যাবে না, সমালোচনা পরবর্তী ধাপে করা হবে। পরবর্তী হেডিং লেখালেখি। লেখালেখির আন্ডারে প্রথম বিষয় ধারণা লিপিবদ্ধ করা এবং দ্বিতীয় বিষয় বোর্ড ব্যবহার। 1. ধারণা লিপিবদ্ধ করা। ডান দিকে দেওয়া প্রতিটি গ্রুপের একজন সদস্য ধারণা বা পয়েন্টগুলি লিপিবদ্ধ করবে যাতে সব কিছু রেকর্ড থাকে। দ্বিতীয় বিষয় বোর্ড ব্যবহার। ডান দিকে দেওয়া গ্রুপগুলি তাদের ধারণা বা মূল বক্তব্যের পয়েন্ট বোর্ডে বা বড় কাগজে লিখে রাখতে পারে যাতে সকলেই দেখতে পারে। পরবর্তী হেডিং সংকলন ও সংক্ষেপ। প্রথম বিষয় 1. সেরা ধারণা উপস্থাপন। দ্বিতীয় বিষয় সংক্ষেপ করা। 1. সেরা ধারণা উপস্থাপন। ডান দিকে দেওয়া ডিসকাশনের শেষে প্রতিটি গ্রুপ তাদের সেরা ধারণা উপস্থাপন করবে। কম সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করলে ব্যক্তিগতভাবেও সেরা ধারণাগুলি উপস্থাপন করা হবে। দ্বিতীয় বিষয় সংক্ষেপ করা। ডান দিকে দেওয়া শিক্ষক মহাশয়ের নির্দেশনায় গুরুত্বপূর্ণ পয়েন্ট বা ধারণাগুলির সংক্ষিপ্ত সার তৈরি করা হবে এবং উল্লেখযোগ্য পয়েন্টগুলি তুলে ধরা হবে। শেষ হেডিং ফলো আপ। ফলো আপের আন্ডারে 3টি পয়েন্ট রয়েছে। 1. সম্ভাব্য সমাধান, দ্বিতীয় প্রয়োগ পরিকল্পনা এবং তৃতীয় বিষয় বা পয়েন্ট প্রতিক্রিয়া। 1. সম্ভাব্য সমাধান। ডান দিকে দেওয়া গ্রুপ ডিসকাশন থেকে উদ্ভূত সম্ভাব্য সমাধানগুলি নিয়ে আলোচনা করা হবে। 2. প্রয়োগ পরিকল্পনা। ডান দিকে দেওয়া ডিসকাশনের মাধ্যমে প্রাপ্ত ধারণা বা পয়েন্টগুলি বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। তৃতীয় বিষয় ব্রেইনস্টর্মিং। তৃতীয় বিষয় প্রতিক্রিয়া। ডান দিকে দেওয়া ব্রেইনস্টর্মিং সেশনের উপর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া সংগ্রহ করতে হবে এবং ভবিষ্যতে সেগুলির উন্নতির জন্য বিবেচনা করতে হবে। পেজ 206। হেডিং নমুনা 1। নিচে হেডিং বিষয় মনোবিজ্ঞানে অনুসন্ধানের পদ্ধতি, পর্যবেক্ষণ, পরীক্ষণ, কেস স্টাডি, সার্ভে ব্র্যাকেটে সমীক্ষা ব্র্যাকেট ক্লোজড এবং কোরিলেশন। প্রথম হেডিং পর্যবেক্ষণ। মধ্যস্থতাকারী ব্র্যাকেটে মডারেটর ব্র্যাকেটে MODERATOR ব্র্যাকেট ক্লোজড। এখানে বলা হয়েছে উপস্থিত সবাইকে স্বাগতম। আজ আমরা মনোবিজ্ঞানের অনুসন্ধানের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা পর্যবেক্ষণ, পরীক্ষণ, কেস স্টাডি, সার্ভে এবং কোরিলেশন বিষয়ে আলোচনা করব। প্রথমে আমরা পর্যবেক্ষণ নিয়ে আলোচনা শুরু করতে চাই। কে প্রথম শুরু করবে? নিচে একটি তালিকার সাহায্যে এই আলোচনা তুলে ধরা হয়েছে। বাঁদিকের হেডিং শিক্ষার্থী 1। ডান দিকে দেওয়া পর্যবেক্ষণ হলো মনোবিজ্ঞানের একটি মৌলিক পদ্ধতি যেখানে গবেষকরা কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই বিভিন্ন বিষয়ে তাদের প্রাকৃতিক পরিবেশে পর্যবেক্ষণ করেন এবং সেই তথ্য লিপিবদ্ধ করেন। শিক্ষার্থীদের আচরণ অধ্যয়নের ক্ষেত্রে এটি বিশেষভাবে কার্যকর হয়। দ্বিতীয় হেডিং শিক্ষার্থী 2। ডান দিকে দেওয়া হ্যাঁ এবং পর্যবেক্ষণের বিভিন্ন ধরন আছে, যেমন স্বাভাবিক এবং নিয়ন্ত্রিত। স্বাভাবিক পর্যবেক্ষণ বিষয়গুলিকে তাদের প্রাকৃতিক পরিবেশে পর্যবেক্ষণ করে আর নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ একটি সংগঠিত পরিবেশে ঘটে। বাঁদিকে তৃতীয় হেডিং শিক্ষার্থী 3। ডান দিকে দেওয়া পর্যবেক্ষণের একটি সুবিধা হলো এটি আচরণের বাস্তব দৃষ্টিভঙ্গি প্রদান করে।
তবে একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা হল পর্যবেক্ষকের পক্ষপাতিত্ব, যেখানে গবেষকের প্রত্যাশা তাদের পর্যবেক্ষণকে প্রভাবিত করতে পারে। বাঁদিকে তৃতীয় পয়েন্ট বা হেডিং শিক্ষার্থী 4। ডান দিকে দেওয়া পর্যবেক্ষকের পক্ষপাত কমানোর জন্য গবেষকরা একাধিক পর্যবেক্ষক নিয়োগ করতে পারেন। এটি সংগৃহীত ডেটার ব্র্যাকেটে তথ্যের ব্র্যাকেট ক্লোজড নির্ভরযোগ্যতা বৃদ্ধি করে। পরবর্তী হেডিং পরীক্ষণ। নিচে দেওয়া রয়েছে মধ্যস্থতাকারী। পর্যবেক্ষণ সম্পর্কে একটি ধারণা পাওয়া গেল। এখন আমরা পরীক্ষণ নিয়ে আলোচনা শুরু করব। কে শুরু করতে চায়? বাঁদিকে পয়েন্ট শিক্ষার্থী 5। ডান দিকে দেওয়া রয়েছে পরীক্ষণ হলো একটি পদ্ধতি যেখানে গবেষক একটি চলক বা ভেরিয়েবলকে নিয়ন্ত্রণ করে এর প্রভাব অন্য একটি চলকের বা ভেরিয়েবলের উপর পর্যবেক্ষণ করেন। কারণ প্রভাব সম্পর্ক অনুশীলনের জন্য এই পদ্ধতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী পয়েন্ট শিক্ষার্থী 6। ডান দিকে দেওয়া পরীক্ষণের একটি মূল শক্তি হল চলকের বা ভেরিয়েবলের উপর নিয়ন্ত্রণ, যা কারণ প্রভাব সম্পর্কে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের অনুমতি দেয়। তবে এই নিয়ন্ত্রণ প্রায়ই পরীক্ষার সেটিংসকে কৃত্রিম করে তোলে এবং বাস্তব জগতে কম প্রযোজ্য হয়। এখানে কারণ ও প্রভাবের মাঝখানে একটি হাইফেন দেওয়া রয়েছে। তৃতীয় সারিতে দেওয়া বাঁদিকের পয়েন্ট শিক্ষার্থী 7। ডান দিকে দেওয়া পরীক্ষণ প্রণালী পরীক্ষক বা গবেষকদের স্বাধীন ভেরিয়েবল ব্র্যাকেটে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ব্র্যাকেট ক্লোজড নিয়ন্ত্রণ করে এবং নির্ভরশীল ভেরিয়েবল ব্র্যাকেটে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ব্র্যাকেট ক্লোজড এর উপর তার প্রভাব পর্যবেক্ষণ করে ভেরিয়েবলের মধ্যে কারণ প্রভাব সম্পর্ক স্থাপন করে। এটি অন্তর্নিহিত প্রক্রিয়া এবং প্রক্রিয়াগুলিকে বুঝতে সাহায্য করে। পরবর্তী পয়েন্ট বাঁদিকে শিক্ষার্থী 8। ডান দিকে দেওয়া পরীক্ষায় অংশগ্রহণকারীরা অনেক সময় পরীক্ষণের চাহিদা বা বৈশিষ্ট্য অনুযায়ী আচরণ বা প্রতিক্রিয়া করে থাকে, ফলে এর মধ্যে পক্ষপাত দুষ্টতা এসে যায়। স্বাভাবিকভাবেই ফলাফলের বৈধতাও প্রভাবিত হয়। পরবর্তী হেডিং কেস স্টাডি। নিচের হেডিং মধ্যস্থতাকারী। ডান দিকে দেওয়া পরীক্ষণ সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেল। এখন আমরা কেস স্টাডি নিয়ে আলোচনা শুরু করব। কে শুরু করতে চায়? বাঁদিকে প্রথম পয়েন্ট শিক্ষার্থী 9। ডান দিকে দেওয়া কোনো ব্যক্তিকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে প্রয়োজনীয় সব ধরনের তথ্য যেমন সামাজিক, দৈহিক, জীবনীমূলক, পরিবেশগত, বৃত্তিমূলক ইত্যাদি সংগ্রহ করাকে কেস স্টাডি বলা হয়। কেস স্টাডি হলো একটি একক ব্যক্তির বা গোষ্ঠীর গভীর বিশ্লেষণ। বিরল বা অনন্য ঘটনা অধ্যয়নের জন্য এই পদ্ধতি বিশেষভাবে কার্যকর, যেমন অস্বাভাবিক মনস্তাত্ত্বিক ব্যাধি। পেজ 207। বাঁদিকে পয়েন্ট শিক্ষার্থী 10। ডান দিকে দেওয়া কেস স্টাডি বিশদ এবং সমৃদ্ধ গুণগত তথ্য প্রদান করে বিষয়টির অভিজ্ঞতার গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে, তবে তাদের প্রধান সীমাবদ্ধতা হল সাধারণীকরণের অভাব। একটি কেস স্টাডির ফলাফল অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য নয়। পরের হেডিং বা পয়েন্ট শিক্ষার্থী 17। ডান দিকে দেওয়া কেস স্টাডির আরেকটি সীমাবদ্ধতা হল গবেষকের পক্ষপাতিত্ব, কারণ গবেষকের কেসটির ব্যাখ্যা ফলাফলকে প্রভাবিত করতে পারে। তবুও কেস স্টাডি আরও গবেষণার জন্য অনুমান তৈরি করতে অমূল্য। পরবর্তী পয়েন্ট বা হেডিং শিক্ষার্থী 18। ডান দিকে দেওয়া কেস স্টাডি প্রসঙ্গে একটি কথা মনে রাখা দরকার, তা হলো কেস স্টাডি কিন্তু কেস হিস্ট্রি নয়।
আসলে কোনো ব্যক্তির দৈহিক, মানসিক, সামাজিক অস্বাভাবিকতার বা অসুস্থতার ইতিহাস হলো কেস স্টাডি। পরের হেডিং সার্ভে বা সমীক্ষা। নিচে প্রথম হেডিং মধ্যস্থতাকারী। ডান দিকে দেওয়া কেস স্টাডি সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জানলাম। এখন আমরা সমীক্ষা বা সার্ভে নিয়ে আলোচনা করব। কে এই পদ্ধতি নিয়ে কথা বলতে চায়? বাদিকে প্রথম হেডিং বা পয়েন্ট শিক্ষার্থী 13 বা 13। ডান দিকে দেওয়া সমীক্ষা বা সার্ভের মাধ্যমে গবেষকরা প্রশ্নপত্র বা সাক্ষাৎকারের মাধ্যমে একটি বড় গোষ্ঠীর থেকে তথ্য সংগ্রহ করতে পারেন। মনোভাব, আচরণ এবং অভিজ্ঞতার বিস্তৃত তথ্য সংগ্রহের জন্য এই পদ্ধতি বেশ কার্যকর হয়। নিচে পরবর্তী হেডিং শিক্ষার্থী 14 বা 14। ডান দিকে দেওয়া সমীক্ষা বা সার্ভে পদ্ধতিগুলি এখানে ভুলবশত শিক্ষার্থী 17 এবং শিক্ষার্থী 18 মিসপ্রিন্ট করা হয়েছে। ওই দুটি শিক্ষার্থী 11 এবং শিক্ষার্থী 12 হবে। 17 হবে 11 এবং 18 হবে 12। শিক্ষার্থী 13 পরে বাঁদিকের পরবর্তী পয়েন্ট শিক্ষার্থী 14 বা 14। ডান দিকে দেওয়া সমীক্ষা বা সার্ভে পদ্ধতিগুলি খরচ সাশ্রয়ী এবং ব্যাপকভাবে সম্পাদন করা যায়। একটি বড় এবং বৈচিত্র্যময় জনসংখ্যায় পৌঁছতে পারে, তবে সেগুলির প্রতিক্রিয়া পক্ষপাতের শিকার হতে পারে, যেমন সামাজিক গ্রহণযোগ্যতা পক্ষপাত, যেখানে অংশগ্রহণকারীরা সম্ভবত সামাজিকভাবে গ্রহণযোগ্য উপায়ে প্রতিক্রিয়া জানায় না। পরবর্তী হেডিং বা পয়েন্ট শিক্ষার্থী 15 বা 15। সমীক্ষার প্রশ্নগুলির শব্দ চয়ন অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়াকে প্রভাবিত করতে পারে, যার ফলে পক্ষপাতিত্ব, দৃষ্টিভঙ্গির ভুল ব্যাখ্যা বা প্রশ্নের উদ্দেশ্য বোঝার ক্ষেত্রে স্পষ্টতার অভাব দেখা দিতে পারে। পরবর্তী পয়েন্ট শিক্ষার্থী 16 বা 16। ডান দিকে দেওয়া কিছু কিছু সার্ভের ক্ষেত্রে সমীক্ষা কার্যকারণ স্থাপন করতে পারে না বা ভেরিয়েবলের মধ্যে সম্পর্কের দিক নির্ধারণ করতে পারে না, কারণ তারা কেবল একক সময়ে ডেটার একটি স্ন্যাপশট প্রদান করে। নিচে পরের হেডিং পরবর্তী পদ্ধতি কোরিলেশন বা অনুষঙ্গ। হেডিং মধ্যস্থতাকারী। ডান দিকে দেওয়া সার্ভে বা সমীক্ষা পদ্ধতির বিষয়ে আলোচনা শুনলাম। এবার আমরা কোরিলেশন বা অনুষঙ্গ বা সহ সম্পর্ক বিষয়ে কথা বলবো। কে শুরু করতে চায়? নিচে প্রথম পয়েন্ট শিক্ষার্থী 17 বা 17। ডান দিকে দেওয়া কোরিলেশন বা অনুষঙ্গ বলতে একটি পরিসংখ্যানগত পরিমাপকে বোঝানো হয় যা দুই বা ততোধিক চলকের বা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক বা তারা সংযুক্ত কি না তা মূল্যায়ন করে। এটি নির্দেশ করে যে একটি ভেরিয়েবলের পরিবর্তন অন্য ভেরিয়েবলের পরিবর্তনের সাথে কতটা যুক্ত। নিচে পরবর্তী পয়েন্ট শিক্ষার্থী 18। ডান দিকে দেওয়া কোরিলেশন বা অনুষঙ্গ গবেষণার শক্তি হলো বড় ডেটা সেট বিশ্লেষণ করে সম্পর্ক খুঁজে বের করার ক্ষমতা, তবে একটি উল্লেখযোগ্য সীমাবদ্ধতা হলো কোরিলেশন বিশ্লেষণ কার্যকারণের দিক নির্ধারণ করতে পারে না। নিচে পরবর্তী পয়েন্ট শিক্ষার্থী 19। ডান দিকে দেওয়া কোরিলেশন বা অনুষঙ্গ সহগ -1 থেকে +1 পর্যন্ত ভেরিয়েবলগুলির মধ্যে সম্পর্কের শক্তি এবং দিক নির্দেশ করে। একটি ধনাত্মক কোরিলেশন মানে একটি ভেরিয়েবল বাড়ার সাথে সাথে অন্যটিও বাড়ে, আর একটি ঋণাত্মক কোরিলেশন মানে একটি ভেরিয়েবল বাড়ার সাথে সাথে অন্যটি কমে। নিচে পরবর্তী পয়েন্ট শিক্ষার্থী 20। ডান দিকে দেওয়া কোরিলেশন পদ্ধতির মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে ঠিকই,
তা সত্ত্বেও কোরিলেশন বা অনুষঙ্গ পরীক্ষণের মাধ্যমে আরও অন্বেষণযোগ্য সম্ভাব্য কারণ সম্পর্কগুলি শনাক্ত করার জন্য একটি শক্তিশালী হাতিয়ার। নিচে পরবর্তী হেডিং উপসংহার। মূল্যবান মতামত শেয়ার করার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা মনোবিজ্ঞানে মূল অনুসন্ধানের পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করেছি। পর্যবেক্ষণ, পরীক্ষণ, কেস স্টাডি, সার্ভে ও কোরিলেশন প্রত্যেকটি পদ্ধতিরই কিছু সুবিধা এবং সীমাবদ্ধতা রয়েছে, তবে একত্রে সেগুলি মনোবিজ্ঞান গবেষণার জন্য একটি ব্যাপক সরঞ্জাম সরবরাহ করে। আসুন আমরা এই পদ্ধতিগুলি এবং তাদের বিভিন্ন গবেষণা প্রসঙ্গে প্রয়োগ নিয়ে আরও বেশি করে চিন্তাভাবনা করি। পেজ 208। নমুনা 2, হেডিং দলগত আলোচনার বিষয়, হাইফেন দিয়ে মানব বিকাশে বংশগতি ও পরিবেশের ভূমিকা। প্রথম হেডিং উদ্বোধনী বক্তব্য ও পরিচয়। নিচে লেখা মডারেটরের বক্তব্য। নমস্কার সবাইকে, পরের লাইন, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বংশগতি এবং পরিবেশের ভূমিকা। এই দুইটি উপাদান মানুষের শারীরিক, মানসিক এবং আচরণগত বিকাশে কিভাবে প্রভাব ফেলে তা বুঝতে আমাদের সাহায্য করবে। বংশগতি বা জেনেটিক উত্তরাধিকার আমাদের শারীরিক বৈশিষ্ট্য যেমন উচ্চতা, চোখের রং এবং এমনকি কিছু মানসিক বৈশিষ্ট্য যেমন বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্বের কিছু অংশ নির্ধারণ করতে সাহায্য করে। আমাদের শরীরের কোষের জিনের মধ্যে এই তথ্য সংরক্ষিত থাকে এবং এটি প্রজন্মের পর প্রজন্মে প্রেরিত হয়। অপরদিকে পরিবেশ আমাদের জীবনযাপন, অভিজ্ঞতা এবং শেখার উপায়ে প্রভাব বিস্তার করে। এটি আমাদের পরিবার, বন্ধু, শিক্ষা, সমাজ এবং সংস্কৃতির মধ্যে থাকে। পরিবেশ আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং আচরণগত প্রবণতাকে বিশেষভাবে প্রভাবিত করে। আজকের আলোচনায় আমরা বংশগতি এবং পরিবেশের ভূমিকা সম্পর্কে জানতে পারব। আমরা বংশগতির প্রভাব এবং তার উদাহরণ সম্পর্কে আলোচনা করব, যেমন কিভাবে জিনগত বৈশিষ্ট্য আমাদের জীবনকে প্রভাবিত করে। এরপর আমরা পরিবেশের প্রভাব নিয়ে আলোচনা করব, পরিবার, শিক্ষা এবং সামাজিক সংস্কৃতির ভূমিকা সম্পর্কে জানব। সব শেষে আমরা বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়া নিয়ে কিছু উদাহরণ এবং আলোচনা করব। আমাদের আলোচনার সময় আমি সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। উপস্থিত বন্ধুরা যদি কোনো প্রশ্ন করে তাহলে এটি অর্থাৎ আলোচনাটি আরও বেশি ফলপ্রসূ হবে। এখন আমাদের আলোচনা শুরু করি। ধন্যবাদ। হেডিং বংশগতির বিষয়ে 3 জনের আলোচনা। এখানেও একটি সারণীর সাহায্যে তালিকার মাধ্যমে এই আলোচনা তুলে ধরা হয়েছে। বাঁদিকে বক্তা সম্পর্কে লেখা এবং ডান দিকে তাদের আলোচনাগুলি দেওয়া হয়েছে। বাঁদিকে প্রথম বক্তার বক্তব্য, ডান দিকে দেওয়া বংশগতির প্রভাব নিয়ে আমাদের আলোচনা শুরু করার আগে প্রথমেই মনে রাখতে হবে যে বংশগতি বা জেনেটিক উত্তরাধিকার একটি মৌলিক উপাদান যা আমাদের শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যগুলি নির্ধারণ করে। জিনগুলি আমাদের শরীরের সমস্ত বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, যেমন উচ্চতা, চোখের রং এবং কিছু মানসিক প্রবণতা। সম্প্রতি জেনেটিক গবেষণায় দেখা গেছে যে কিছু মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন ডিপ্রেশন এবং অটিজম জিনগতভাবে সংক্রমিত হতে পারে। তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে বংশগতির প্রভাব একা কখনোই সম্পূর্ণ চিত্র দেয় না, এটি প্রায়ই পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করে। পরবর্তী পয়েন্ট, বাঁদিকে দ্বিতীয় বক্তার বক্তব্য, ডান দিকে দেওয়া বংশগতির ভূমিকা মানতেই হবে, কিন্তু এটি সব কিছু নয়। একজনের আচরণ এবং ব্যক্তিত্ব তার পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। শৈশবকাল থেকে অভিজ্ঞতা, পরিবার এবং সামাজিক পরিস্থিতি আমাদের আচরণগত প্রবণতাগুলিকে গড়ে তোলে। উদাহরণ হিসেবে বলতে পারি, যদি একটি শিশু একটি সহায়ক এবং
অনুপ্রেরণাদায়ক পরিবেশে বেড়ে ওঠে তবে তার মানসিক স্বাস্থ্য ও আচরণ ভালো হতে পারে, যদিও তার জিনগত প্রবণতা কিছু সীমাবদ্ধতা নির্ধারণ করে। সুতরাং আমরা যদি শুধু বংশগতির দিকে তাকাই তবে এটি আমাদের পুরোপুরি মানুষের প্রকৃতি বোঝাতে সক্ষম হবে না। নিচে বাঁদিকে তৃতীয় বক্তার বক্তব্য। ডান দিকে বংশগতি ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বিকাশের জন্য কেবল একটি উপাদান ব্র্যাকেটে বংশগতি ব্র্যাকেট ক্লোজড যথেষ্ট নয়, বরং এই দুটি উপাদান একে অপরকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ বলা যায়, একটি শিশুর বুদ্ধিমত্তার সম্ভাবনা যদি জেনেটিকভাবে উন্নতও হয়, তবে সে যদি একটি সীমিত শিক্ষার পরিবেশে থাকে তবে তার বুদ্ধিমত্তার পূর্ণ বিকাশ হয় না। তাই আমাদের উচিত বংশগতির পাশাপাশি পরিবেশগত উপাদানগুলির গুরুত্ব বুঝতে এবং গ্রহণ করতে। উভয়ের সমন্বয়ে আমরা একজন ব্যক্তির পূর্ণ বিকাশ নিশ্চিত করতে পারি। নিচে দেওয়া এই তিনজনের আলোচনা বংশগতির বিভিন্ন দিক এবং এর সাথে পরিবেশের সম্পর্ককে একসাথে তুলে ধরে এবং এটি বংশগতির প্রভাব বোঝার ক্ষেত্রে একটি বিস্তৃত ধারণা প্রদান করে।